পাহাড়, একটা প্রাচীন শিব মন্দির, এক শিবভক্ত অসুরের কাহিনী, ভগবান পরশুরাম, জাগমাতা মন্দির, আর এই পাহাড়কে ঘিরে হনুমানজির সঞ্জীবনী পর্বতের এক আশ্চর্য লোকবিশ্বাস। মুম্বাই থেকে এতটা কাছে এমন একটা জায়গা আছে যেখানে শহরের কোলাহল পেরিয়ে ঢুকে পড়তে হয় সবুজ পাহাড় আর জঙ্গলের মধ্যে। আজ আমি মালাড বেস থেকে বেরিয়ে যাচ্ছি তুঙ্গারেশ্বর মহাদেবের খোঁজে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুঙ্গারেশ্বরটা কোথায় এবং এই জায়গার নামকরণ কেন? বিমলাসুর কে ছিল? তুঙ্গাসুরের সঙ্গে এই জায়গার কি সম্পর্ক? পরশুরাম এখানে কেন এসেছিলেন? জাগমাতা মন্দিরের সঙ্গে এই জায়গার কি সম্পর্ক? আর সত্যি কি এই পাহাড়ের সঙ্গে সঞ্জীবনী পর্বতের কোনো লোকবিশ্বাস জড়িয়ে আছে? চলুন আজকের জার্নিতে সবটা খুঁজে দেখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু এসএস ম্যাডলি। আজকের ডে আউটটা কিন্তু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তুঙ্গারেশ্বর মহাদেব টেম্পল। তো এখান থেকে প্রথমে আমরা ট্রেনে করে যাব, তারপরে ওদিক থেকে আবার বাসে বা অটোয়, তারপরে পাহাড়ের সফর। তো আজকের দিনটা কেমন করে কাটাবো সেটা আপনাদের সাথে দেখাবো, আর ওখানের ঐতিহাসিক আর পৌরাণিক গল্প বলবো। তাহলে চলুন আমাদের সাথে বেরোনো যাক। যেহেতু পাহাড়ের রাস্তা, তাই এক বোতল জলটা অতি অবশ্যই নিচ্ছি, কারণ কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে। এবং কিছু স্ন্যাক্স বলতে কিছু না, মুড়ি, চিড়ে ভাজা আর একটু নিমকি নিয়েছি। বাকি রাস্তায় সব কিছু পাওয়া যাবে। আর একটু বিস্কিট, ক্রিম ক্র্যাকার বিস্কিট নিয়েছি। তো চলুন সফর শুরু করা যাক। একটা জিনিস আমি অতি অবশ্যই একটা পোর্টেবল চার্জার রেখেছি, যেহেতু ব্লগিংও করব। তো এটা 2-in-1, একটা আইফোনের জন্য আর একটা নর্মাল ফোনের জন্য তো নিয়ে রেখেছি, যেহেতু সারাদিনের ব্যাপার। আজকে আমাদের জার্নি শুরু হয়েছে মালাড ওয়েস্ট থেকে, কারণ আজকে আমি মায়ের বাড়িতে ছিলাম, তাই মালাড ওয়েস্ট থেকে এখন অটো ধরে মালাড স্টেশন যাব। ভাই অটো ধরে ফেলেছে। তো আগে এখানে 3 জনের বেশি যাওয়া যায় না, তো মা আর ভাই বসে পড়েছে, আর আমি আর বাবা আলাদা অটোতে যাচ্ছি মালাড স্টেশনে। তোরা চলে গেল, আমরা মালাড স্টেশন থেকে জার্নিটা শুরু হবে। বাবা কোথায় যাচ্ছ? তুঙ্গারেশ্বর মহাদেবের খোঁজে, শ্রাবণ মাসে, মানে শ্রাবণ শেষ হয়ে গেছে যদিও। ঠিক আছে চলো। আমরা দুজনে অটোতে বসে পড়েছি, অটো পেয়ে গেছি। এখান থেকে আমাদের কত লাগে বাবা মালাড স্টেশন যেতে? মোটামুটি 30-32 টাকা, তাই তো? অটোতে 30-32 টাকা করে লাগে। এখন মালাড স্টেশনে, এখন বাজে 11টা। তাই আজকে আবার রবিবার, আজকে কোনো ডাইরেক্ট এখন বিরারের গাড়ি নেই। তো আমরা ফার্স্টে বরিবিলি যাব, বরিবিলি থেকে আবার চেঞ্জ করে বাসাই রোড যাব। এখান থেকে আমরা বাসাই রোড যাব। এই যে ভাই টিকিট কেটে নিয়েছে। কত করে পড়লো টিকিট? 10 টাকা। তো 10 টাকায় প্রায় 23 কিলোমিটারের মতো আমরা ট্রেনে যাব, আর এবং রিটার্ন করে নিয়েছি, তাই আমাদের 4 জনের টোটাল 80 টাকা। ফার্স্ট ট্রেনে বসে পড়েছি। তো এটা ফার্স্টে বরিবিলি দিয়ে যাবে, মালাড থেকে কান্দিবেলি, কান্দিবেলির পরে বরিবিলি, বেশি দূর না। বরিবিলিতে নেমে আবার 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বিরার লোকাল, যেটা বাসাই রোডে নামাবে। বরিবিলিতে নেমে আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিরার ফাস্ট ধরেছি ভাসাই রোডে নামার জন্য। মালাড থেকে ওয়েস্টার্ন লাইন ধরে ভাসাই রোড। মুম্বাইয়ের চেনা শহুরের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমরা বাসাই রোডে নেমে পড়েছি। নেমে আমরা একটু
ব্যাক সাইডে নেমেছি। তো আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন। অটো থেকে তুঙ্গারেশ্বর মেইন গেট অবধি যাব। তো দেখি যদি বাসও পাওয়া যায় তো বাসেও যেতে পারি, কিন্তু প্রেফার করব অটোতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। চলো, আমরা অটোতে বসে পড়েছি। আমার বাবা ওইদিকে এখন দেখতে ব্যস্ত। অটোতে বসে পড়েছি বাসাই রোড থেকে। একটু হেঁটে আসতে হয়, কিন্তু আমরা মাঝ থেকে পেয়ে গেছি মোটামুটি, কিন্তু 50 রুপিস পার পারসন। এদিকে মিটারে চলে না, তো 50 টাকা পার সাওয়ারি দিতেই হয়। আমরা টোটাল 4 জন যাচ্ছি। 200 টাকা নেমে আমাদের দিকে তুঙ্গারেশ্বর মেইন গেট যেটা হাইওয়েতে, ওখানে ছাড়ে। শহরের ভিড় আর বিল্ডিংসের জায়গায় ধীরে ধীরে গ্রিনারি আর ওপেন ল্যান্ডস্কেপ চোখে পড়ছে। আর আমি যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আজকের জায়গাটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। হর হর মহাদেব। আমরা আজকে তুঙ্গারেশ্বর মন্দিরে যাচ্ছি। আমাদের বাঙালি মতো কিন্তু শ্রাবণ মাস শেষ, কিন্তু নন বেঙ্গলিদের এখনো শ্রাবণ মাস চলছে, যেহেতু হিন্দি ক্যালেন্ডার আমাদের একটু পরে আসে, 2 সপ্তাহ পরে শ্রাবণ মাস পড়ে। তো এখানে এই কাঁওয়াড় যাত্রা হচ্ছে, আর আমাদের দিকে কোথাও খুঁজতেও হচ্ছে না, জাস্ট অটো থেকে নেমে মেন গেটটা দেখালাম, ওখান থেকে সব কাঁওয়াড় যাত্রায় যাচ্ছে। আমরাও তাদের সাথেই সঙ্গী হয়েছি। যারা কাঁওয়াড় যাত্রায় যাবে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে নিশ্চয়ই, তাই ওরা ওখানে দাঁড়িয়ে নাস্তা পানি করছে। আর আমরা এবারে এগোবো হেঁটে হেঁটে এখন বাপ্পা সীতারাম মন্দিরে। ঠিক আছে, বাপ্পা সীতারাম মন্দিরের এখান থেকেও অটো পাওয়া যায়। ঢুকে পড়ি, দেখে নি অটো পাওয়া যায়। তো দেখা যাক কি করে। আগে আমরা এখানে ঢুকে দেখি কি হচ্ছে। বাপ্পা সীতারাম মন্দির, এই যে ভাই প্রসাদ নিল এখানে। প্রাঙ্গণ এই যে, এবং ওখানে ভান্ডারা দেওয়া চলছে, আর এখানে সব ভান্ডারা তৈরি হচ্ছে। এই যে সব তৈরি হচ্ছে, ওদিকে সবাই কাজ করছে, ভান্ডারা রেডি হচ্ছে, আর ওই যে ওদিকে ভান্ডারা খাওয়ানো হচ্ছে। এবং এই মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুবই বড়, খুবই বড়, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছে সকলে, কোথাও কোনো নোংরা নেই, কিছু নেই। ওই যে চলো, ওখানে খাওয়াচ্ছে, আমরা যাচ্ছি ভান্ডারা খেতে। ঢুকেছি এবং এখানে ভান্ডারা চলছে, এখন 1টা বাজে। তো আমরাও ভাবলাম যে ভান্ডারাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমরা যাত্রাপথ শুরু করব। এই দেখো অনেক কিছু দিয়েছে ভান্ডারাতে। প্রথমে তো বোঁদে, তারপরে একটা কিছু ভাজি দিয়েছে, লুচি, ভাত, ডাল আর ছোলের তরকারি। চলো, বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা বাংলায় কথা আছে না, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। আমাদের খুব খিদেও পেয়েছিল। দেখো চারিদিকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা মোটামুটি পাহাড়ের দিকে একটু একটু উঠে পড়েছি। আর এটা বাপ্পা মন্দিরের ভেতরের জায়গাটা, ওইদিকে ওই যে মন্দির, আর আমরা এখানে খাবার দাবার খেলাম। ভোজন শেষ করলাম,
ভোজন শেষ করে পাহাড়ি পথে রওনা দিয়েছি। ভাই ভান্ডারা কেমন লাগলো খেতে? এবারে আমরা বাবাজির দর্শন করতে যাচ্ছি এবং আমরা কিন্তু শুধু একা নয়, মানে আমি দেখাচ্ছি রাস্তাটা, মানে লোকে লোকে লোকারণ্য। এই যে সুন্দরভাবে সব হাঁটা পথেই রওনা দিয়েছে। এখান থেকে গাড়ি যায়, যেমনটা বললাম, হয়তো 200 টাকা নেয়, জিজ্ঞেস করা হয়নি ঠিক করে। এবং এখানে যারা নিজেদের ভেহিকেল নিয়ে আসে তাদের পার্কিং কিন্তু এই জায়গাটায় যেখানে দেখা যাচ্ছে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে বা যারা মানে ভাড়া করে নিয়ে আসে, কারণ এখানে যাতায়াত করাটা একটু অসুবিধাজনক, তাই যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এটা পার্কিং। আর যারা বাইক নিয়ে যাচ্ছে তারা একদম সোজা মন্দির পর্যন্ত উপরে উঠে যাচ্ছে। এই যেখানে সুন্দর মেলা মতো বসেছে একটা ছোট্ট করে, এবং প্রচুর লোকজন যাচ্ছে, সামনে পর্যন্ত দেখা যাচ্ছে কিনা জানি না। একদম যাওয়ার সামনে একটা ছোট্ট নেহের মতো পেয়েছি। এটা বৃষ্টি টিষ্টি হলে খুব সুন্দর ঝর্ণা মতো ফ্লো দেয়। হ্যাঁ, এই যে মানুষজন নিজেরাই মানে কি বলবো, নোংরা করছে, কিছু করার নেই, আমাদের মতো মানুষজনই নোংরা করছে। পুজো দিয়েছে, হ্যাঁ, পবিত্রতা নিজেরাই নিজেদের দিকে পরিষ্কার রাখতে হবে। এখানে কেউ কিছু বলছে না, কিন্তু আমাদের নিজেদেরই এটা সচেতন থাকা উচিত। এবং এটা বৃষ্টি হলে আরো বেশি তফরা খেলে জলটা পার হয়, সুন্দর মনে হয় একটা ঝর্ণা। চারিদিকে দৃশ্যটাই এত সুন্দর, চারিদিকে পুজো পাঠ হচ্ছে এখন শ্রাবণ মাসে, মানে খুব খালি খালি নয়, এবং খুব ভালো লাগছে। গাছের তলায় আমাদের আদি যোগীনাথ, শিবজি, গনু বাবা বসে আছে এবং ভেতরে হনুমান চালিসা পাঠ চলছে। আমার বাবা সব জায়গায় প্রণাম করে করে চলে যাচ্ছে। ওই যে ওখানেও শিব মন্দির রয়েছে। হাঁটতে হাঁটতে একটা খুব ইন্টারেস্টিং লোককথা বলি। তুঙ্গারেশ্বরের এই পাহাড়কে স্থানীয় ধর্মীয় বিশ্বাসে সঞ্জীবনী পর্বতের সঙ্গে যুক্ত করা হয়। আমরা সবাই রামায়ণের সেই কাহিনী জানি। রাম রাবণের যুদ্ধের সময় লক্ষ্মণ গুরুতর আহত হলে তাকে বাঁচানোর জন্য প্রয়োজন হয়েছিল সঞ্জীবনী ঔষধি। হনুমানজি সেই ঔষধি আনতে পর্বতের দিকে গিয়েছিলেন, কিন্তু কোন গাছটি যে সঞ্জীবনী সেটা চিনতে না পেরে তিনি পুরো পর্বতটাই তুলে নিয়ে যাওয়ার কাহিনী প্রচলিত। আর সেই পর্বত নিয়ে যাওয়ার সময় তার একটি অংশ খসে এই তুঙ্গার পাহাড়ে এসে পড়েছিল, এমনটাই একটি স্থানীয় বিশ্বাস। তাই এই পাহাড়কে সঞ্জীবনী পর্বতের অংশের সঙ্গে যুক্ত করা হয়। তবে এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট নয়, প্রচলিত ধর্মীয় লোকবিশ্বাস হিসেবেই দেখতে হবে। যে ওখান থেকে দেখা যাচ্ছে
জানি না কতটা সুন্দর লাগছে ছবিতে, কিন্তু সামনে থেকে কিন্তু দারুণ। কিন্তু তুঙ্গারেশ্বরের গল্প এখানেই শেষ নয়। এবার আসি এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থল পুরাণগুলোর একটায়, আর সেই গল্পের নাম বিমলাসুর। প্রচলিত স্থল পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে বিমলাসুর নামে এক দানব ছিল। সেই এক অঞ্চলে ব্রাহ্মণদের উপর অত্যাচার করত। তখন ভগবান পরশুরাম তার বিরুদ্ধে যুদ্ধ করেন। পরশুরামের শক্তির সামনে বিমলাসুর বিপদ বুঝতে পারে এবং আশ্রয়ের জন্য চলে যায় তুঙ্গ পাহাড়ে। সেখানে গিয়ে সে মহাদেবের কঠোর তপস্যা শুরু করে। একজন অসুর হয়েও তার মহাদেবের প্রতি ভক্তি ছিল গভীর। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার সামনে আবির্ভূত হন। প্রচলিত কাহিনী অনুযায়ী মহাদেব বিমলাসুরকে একটি দিব্য আত্মলিঙ্গ প্রদান করেন। বিমলাসুর সেই লিঙ্গ তুঙ্গ পাহাড়ে প্রতিষ্ঠা করে মহাদেবের আরাধনা শুরু করে, আর সেই লিঙ্গকেই তুঙ্গারেশ্বরের পবিত্র শিবলিঙ্গ হিসেবে মানা হয়। এমনটাই এই স্থলপুরাণের বিশ্বাস। তবে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, তুঙ্গারেশ্বরকে ঘিরে বিমলাসুরের পাশাপাশি তুঙ্গ নামে আরেক অসুরের কাহিনীও প্রচলিত আছে। একটি প্রচলিত ভার্জন অনুযায়ী ভগবান পরশুরাম এখানে তুঙ্গ নামে এক অসুরকে বধ করেছিলেন, আর সেই তুঙ্গের নাম থেকেই তুঙ্গারেশ্বর নামটির সঙ্গে সম্পর্কের কথা বলা হয়। কোথায় যাচ্ছ? তুঙ্গারেশ্বর। হ্যাঁ, ত্রম্বকেশ্বরটা জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে, কিন্তু আমরা যাচ্ছি তুঙ্গারেশ্বর। ঠিক আছে, তো তুঙ্গারেশ্বর শিব মন্দির। তো তুঙ্গারেশ্বরের মানেটা জানো যে মানে এই নামটা কোথা থেকে এসেছে? না, আমি বলছি মহারাষ্ট্রে এখন কম দিনই হয়েছে, এবং এটা আমিও প্রথমেই আসা, কিন্তু আমি একটু স্টাডি করেছি, এই জন্য বলতে পারছি। তুঙ্গ সংস্কৃত শব্দ থেকে এসেছে, তাই তো? তুঙ্গ মানে কি বলো তো? উঁচু জায়গা, হ্যাঁ, উঁচু। তো তুঙ্গারেশ্বর মানে তুঙ্গের ঈশ্বর, ঠিক? হ্যাঁ, তুঙ্গের ঈশ্বর মানে উঁচুর ঈশ্বর আমাদের একজন মহাদেব। তো এই তুঙ্গারেশ্বর নামটা এইভাবে আসা, এবং এর সাথে কিন্তু আরো লোককথা প্রচলিত আছে। তার আগে দেখাই একটা সুন্দর ঝর্ণা, খুব সুন্দর লাগছে, ঝর্ণাটা দেখাচ্ছি। হর হর মহাদেব। এই যে আমরা পাহাড়ের উপরে যে উঠছি, এবারে বোঝা যাচ্ছে মা? হ্যাঁ, আমার মায়ের কিন্তু এমনি কোমরের অসুবিধা, কিন্তু দেখো মহাদেবের টানে ঠিক উঠে উঠে চলে আসছে। এই দেখো, এই যে বৃষ্টির সময় কিন্তু এখানে পাহাড় টুকটাক করে ধসে পড়ে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, এটা তুঙ্গারেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অংশ। 2003 সালে এই এলাকাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়। স্যাংচুয়ারির আয়তন প্রায় 85.7 স্কোয়ার কিলোমিটার। এই ফরেস্ট এরিয়া সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক আর টানসা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে ইকোলজিক্যাল কানেকশন তৈরিতেও গুরুত্বপূর্ণ। এখানে লেপার্ড, ওয়াইল্ড বোর, বার্কিং ডিয়ার, মাঙ্কিজ, বিভিন্ন বার্ড স্পিসিস, অনেক ধরনের ওয়াইল্ড লাইফের হ্যাবিট্যাট রয়েছে। তাই তুঙ্গারেশ্বর শুধু টেম্পল ডেস্টিনেশন নয়, এটা একটা স্পিরিচুয়াল ডেস্টিনেশনের পাশাপাশি একটা নেচার এবং ট্রেকিং ডেস্টিনেশনও। আমি যে সোমবার হেলেই বোধহয় শ্রাবণ মাসের জল ঢালার ভিড়টা পাবো, কিন্তু এখানেই এত লম্বা ভিড়, লম্বা লাইন। কিন্তু এটা মন্দিরের অনেকটা দূর থেকে লাইন। আমরা একটু একটু হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখি সামনে গিয়ে কি বলে। বেশ লম্বা লাইন।
ভীষণ লম্বা লাইন, অনেক পেছন পর্যন্ত লাইন, এবং মা অনেকটা হেঁটে হেঁটে এসেছে, উঠেছে। তো বাবা সিনিয়র সিটিজেনশিপের একটা স্লিপ পেয়ে গেছে, যে কারণে বাবা কিন্তু অন্য লাইন দিয়ে আগে ঢুকে গেছে, কিন্তু আমরা অনেক পেছনে রয়ে যেতাম। তাই এই শ্রাবণ মাসে এই অসুবিধাটা, 200 টাকা করে ওরা স্পেশাল টিকিট করে দিচ্ছে। তো আমরা 3 জন ছিলাম, আমি, মা, ভাই। তো আমাদের 3 জনের টোটাল 500 টাকা নিয়ে, পাউতি নিয়ে আমাদেরকে বললো যাও দর্শন করে নাও, কারণ মায়ের শরীরটাও খারাপ, অনেকটা চড়াই, অনেকটা চড়াই, দেখে মনে হয় না ভিডিওতে, কিন্তু এটা প্রপার ট্রেকিং, প্রপার বোঝা যায়। সকাল টকাল এলে হয়তো ভিড়টা একটু কম হতো, এবং কালকে সোমবার তো আরো ভিড়, আজকে রবিবারেই এই অবস্থা। এই যে এটা ওই লাইনের ভিড়। আমরা স্লিপ কেটেও এরকমই একটা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কি সুন্দর শান্তিময় পরিবেশ। তবে হ্যাঁ, মন্দিরের আশেপাশে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা জাগমাতা মন্দিরে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আমরা মানে আমি, মা আর আমার ভাই, আমার বাবা কিন্তু হুড়ুট করে জাগমাতা মন্দিরটাও হয়ে এসেছে, এবং এই যে কি সুন্দর ভিডিওও তুলে এনেছে। স্থানীয় ধর্মীয় বিশ্বাসে জাগমাতাকে মা পার্বতীর রূপ হিসেবে মানা হয়, অর্থাৎ এখানে মহাদেবের পাশাপাশি দেবী শক্তিরও আরাধনা রয়েছে। তুঙ্গারেশ্বরের মূল মন্দিরের সঙ্গে জাগমাতার এই আলাদা দেবস্থান পুরো জায়গাটাকে আরও একটা সম্পূর্ণ শৈব শাক্ত তীর্থক্ষেত্রের অনুভূতি দেয়। এই যে জাগমাতা মন্দির, এবং এই যে মায়ের স্বরূপ, আর চারপাশের পরিবেশটা জঙ্গলের মধ্যে এমন একটা দেবস্থান সত্যি অন্যরকম অনুভূতি দেয়। দুটো তো আগে দিয়ে তুলেছিলাম। এই যে দিকে মেলা বসেছে সব, আর এইদিকে এই যে লম্বা লাইন, আমি তো দেখালাম যে আমরা কিভাবে ঢুকেছি, নাহলে কিন্তু সেই লম্বা লাইন, ঢোকা খুব চাপে। শঙ্খ, শিবলিঙ্গ সব কিছু পাওয়া যাচ্ছে, যেমন একটা মেলা বসে তেমনই মেলা বসেছে। এখানে শিকঞ্জি পাওয়া যাচ্ছে, জলজিরা। মন্দিরে ওঠার সময় আমি স্যাংচুয়ারির গেটের সামনে ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তাই আগে আমি তথ্যটা বলে দিয়েছি। আর এই যে গেটটা, এখানে কিন্তু শ্রাবণ মাস ছাড়া অন্যান্য সময়ে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফিস লাগে, কিন্তু যেহেতু শ্রাবণ মাস তাই কোনো এখন এন্ট্রি ফিস লাগছে না। মুম্বাইয়ের বুকেও দেখো মানুষজন নিজের খুশির জন্য দোলনা টাঙিয়ে কি সুন্দর বাচ্চাটা দুলছে।
যেগুলো দেখাই যায় না সচরাচর। ইধর দেখ। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এবারে নেমে পড়েছি। নেমে বাপ্পা সীতারাম মন্দিরের কাছে পর্যন্ত চলে এসেছি। এবারে কিন্তু পা কথা বলছে। কি বাবা, কেমন লাগছে? ভালোই লাগছে, দর্শন করে লিয়া হ্যাঁ। বাবা তো আবার স্পেশাল এন্ট্রি পেয়েছে। 65 এজেও কত রোয়াব, ভাবা যায়? কোনো ব্যাপার না, ঠিক আছে। सीनियर सिटीजन कार्ड दे दिया मेरे को, ঠিক আছে। पापा दर्शन करने के लिए सिटीजन कार्ड दे दिया मेरे को। कार्ड दिखाऊं? दिखा देता हूँ। এই ये कार्ड দেখো, दिया है, এই স্লিপটা দিয়েছিল। ঠিক আছে, এবারে আমরা ওই ऐसे मोहर मार दिया। হ্যাঁ, আমরা যাচ্ছি তুঙ্গারেশ্বর যে মেইন গেটে নেমেছিলাম হাইওয়েতে, ওখানেই আবার যাচ্ছি। চলো আবার ওদিকে অটোতে বসে কথা হচ্ছে। তাহলে আমরা অটোতে বসে পড়েছি, আরে বাড়ি রওনার কথা, তাই তো? তাহলে এখন কোথায় যাচ্ছি? বাসাই, বাসাই রোড স্টেশন যাচ্ছি। ওখান থেকে আবার ট্রেন ধরবো। আর আজকে আমাদের কপালটা দিনে ভালো, দিনে খারাপ বলবো না, কারণ মহাদেবের দর্শন করে আসতে পেরেছি। কিন্তু আমরা আজকে ডাইরেক্ট কোনো মানে ট্রেন পাচ্ছি না, আবার সেই একইভাবে বড়িবেলিতে নেমে আবার যেতে হবে, বড়িবেলিতে চেঞ্জ করতে হবে। সে নয় যা যাবে। বাবা, তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো মহাদেব মন্দিরে উঠে? ভালোই লাগলো, দর্শন ভালো করে হয়ে গেছে? ভালো করে দর্শন দিলাম। তো এরকম শ্রাবণ মাসে আসা ভালো না হচ্ছে যে অন্য সময় আসা ভালো? হ্যাঁ, অন্য সময় ভালো, এখন ভুল করে সব ফেলে বের করছে। মা বলো। খালি সময় আসা ভালো, জোরে। খালি সময় আসা ভালো। শ্রাবণ মাসে অতিরিক্ত ভিড়। মন্দিরের মূর্তিটা কোথায় আছে আমি বুঝতে পারি না, কোনো রকমের ট্রেনে বের করে দিয়েছে। অনেস্ট রিভিউ, অনেস্ট রিভিউ। সবাইকে এটাই বলবো, খালি টাইমে আসে। হাই বল। মন্দিরে মন্দিরে যতক্ষণ ছিলাম না, মন্দিরের বাইরে যতক্ষণ ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি একজন প্রকৃত ভক্ত। মন্দিরে ঢোকার পর মনে হলো আমি একজন নাস্তিক। কিছু বলার নেই। হ্যাঁ, তবে আমি খুবই অনেস্ট রিভিউ দিতে চাই। সেটা হচ্ছে যে এখানে সবাই দেখাচ্ছিল যে শ্রাবণ মাসে এলেও কোনো অসুবিধা নেই সকালবেলা, কিন্তু প্রচণ্ড লাইন। ভিডিওতে আমি দেখেছি প্রচণ্ড বড় বড় লাইন এবং টাকা নেওয়া হচ্ছে। আর এই বলে দিচ্ছি। ভিআইপি পাস দেওয়া হচ্ছে এরকম করে। কিন্তু সমস্যাটা সেটা নয়, আমার কাছে সমস্যাটা হচ্ছে যে তুঙ্গারেশ্বর আমি যেটা ভেবেছিলাম, একটা অন্য কল্পনা করে বেরিয়েছিলাম যে প্রকৃতির কোলে একটু শান্তিপূর্ণভাবে সময় কাটাবো বাবার কাছে, কিন্তু মানে এটা একেবারেই শান্তিপূর্ণ না। মানে এত কেওটিক হয়ে গেছে, এত ভিড়, মানে মনে হচ্ছিল ভিড় ঠেলে বেরোতে পারলেই ভালো। তো এই জন্যে আমি বলবো যে যে কোনো মন্দির বা কিছু, হ্যাঁ হয়তো ওই সময়গুলো গেলে মেলা টেলা বসে, খালি টালি মানে লাগে না, কিন্তু যদি মনের শান্তি দরকার হয় তাহলে আমি বলবো একদম খালি খালি সময় আসো। যে কারণে এই ভিড়ভাট্টার জন্য পাশে জাগমাতা মন্দিরেও আমি যেতে পারিনি, রামকুণ্ডটাও দেখা হয়নি, এত ভিড় এবং চারিদিকে সব বন্ধ করে রেখেছে। মানে জাস্ট একদিক দিয়ে ঢোকাচ্ছে, একদিক দিয়ে বের করছে। তো এটা আমার হলো অনেস্ট রিভিউ একদম। তো যাই হোক, জয় মহাদেব কি জয়, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এইটা সত্যি আজকে মন্দিরের ওখানে গিয়ে যখন না শান্তি পেয়েছি, যে এই যে পরিবেশটা, এই পরিবেশটা বেশি শান্তি দিচ্ছে। মনে হচ্ছে মুম্বাইয়ের বাইরে একরকম
শান্তির জায়গায় আছে, একদম দূর। হ্যাঁ একদম। বন্ধুরা আমরা বাড়ি ফিরে এসেছি, এখন বাজে সন্ধে 7টা। তো আমরা পৌঁছে গেছি। তো আমার বাবা ওখান থেকে মানে ওই বাবার থান থেকে ফুল এনেছে, फूल बेलपत्ता। এই যে, ঠিক হ্যাঁ। তো আমাদের জার্নি এখানেই আজকে শেষ করলাম। আর হর হর মহাদেব। তো পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।